বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীদেরকে সিদ্ধিরগঞ্জ রেবতীমোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগতম। তোমাদের গত ক্লাসে আমি তৃতীয় অধ্যায়টা সম্পূর্ণ করেছি। এখন আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যেখান থেকে সকল পরীক্ষায় একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন থাকে, একটা প্রশ্ন দিতে হবে এবং আলাদা একটা বিভাগ, সেটা হলো যে লাস্টে যে ঘ বিভাগ পরিসংখ্যান। পরিসংখ্যান থেকে সকল পরীক্ষায় দুইটা প্রশ্ন থাকে, একটা প্রশ্ন দিতে হয়। তো তোমরা এখানে যদি এই অধ্যায়টা কেউ খুব ভালোভাবে করো, তাহলে খুব সহজে যতই দুর্বল স্টুডেন্টরা হোক, এই চ্যাপ্টারটা তাদেরকে করানো হয়, তারা যাতে এখান থেকে একটা প্রশ্ন দিতে পারে। এবং আমরা যখন স্কুলে ক্লাস করছি, তখন আমাদের এই একটা লক্ষ্য ছিল যে আমাদের শিক্ষার্থীরা যাতে এই অধ্যায়টা থেকে অ্যান্সার করতে পারে। সেই জন্য আমি আজকে তোমাদের এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছি। অবশ্যই নবম শ্রেণীতে থাকতো তোমরা এটা করছো। তো আমি একটা উদাহরণ সিলেক্ট করলাম, সেটা হলো উদাহরণ 13, পেজ নাম্বার 339। এই উদাহরণটার আলোকে এই উদাহরণটার মধ্যে যা আছে সেটাই আমি আলোচনা করব। এখানে তার বাড়তি কিছু জিনিস আছে। তোমরা মূলত এখান থেকে 6টা জিনিস শিখা রাখলে তুমি সকল প্রশ্নের অ্যান্সার দিতে পারবে। 6টার বাইরে কিছু থাকবে না। যেমন 1 নম্বরে হইলো গড়, 2 নম্বরে মদ্যক, 3 নম্বরে প্রচুরক। এই শুধু অঙ্ক সংক্রান্ত এই 3টা প্রশ্ন থাকবে, গড়, মদ্যক, প্রচুরক। আর গ্রাফ থাকবে 3টা, একটা হলো আয়তলেখ, আর একটা গণসংখ্যা বহুভুজ, আর একটা অজীব রেখা। তা আমি গ্রাফটা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে আমি চেষ্টা করব তোমাদের গড়, মদ্যক, প্রচুরক এই সংক্রান্ত নির্ণয়গুলা যা আছে, গড় নির্ণয়, মদ্যক নির্ণয়, প্রচুরক নির্ণয়, এই নির্ণয়গুলা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনলে তোমরা উপকৃত হবে এবং তোমরা এই অনুশীলন থেকে একটা অঙ্ক অবশ্যই দিতে পারবে বলে আমি আশা করি। তা আমি কথা না বলেই আমরা সরাসরি অঙ্কের মধ্যে চলে যাই। এখানে ক নম্বরে লেখা আছে কেন্দ্রীয় প্রবণতা কি। এটা আমি আর অঙ্ক হিসাবে কিছু করার নাই, এখানে শুধু কাল একটা সংজ্ঞা। এই সংজ্ঞাটাও অত্যন্ত ইম্পর্টেন্ট সংজ্ঞা। তা পরিসংখ্যানে ক নাম্বারে কিন্তু কিছু সংখ্যা আসে, উপাত্ত কাকে বলে, তত্ত্ব কাকে বলে, তারপরে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, তারপরে বিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত, এই সংজ্ঞাগুলা এগুলা 9-এ তোমরা যেহেতু পড়ছো, আমি সংজ্ঞাগুলা বিস্তারিত আলোচনা করতেছি না, শুধু কেন্দ্রীয় প্রবণতাটা এখানে আসছে, তো আমি কেন্দ্রীয় প্রবণতাটা শুধু আলোচনা করতেছি। কেন্দ্রীয় প্রবণতা হয়েছে কতগুলা উপাত্তকে যদি আমরা মানের ক্রম অনুসারে সাজাই। ক্রম অনুসারে বলতে ঊর্ধ্বক্রম অথবা অধক্রম, আমরা সাধারণত ঊর্ধ্বক্রমে সাজাই। ক্রম অনুসারে, তাহলে উপাত্ত সমূহকে মানের ক্রম অনুসারে সাজালে বেশিরভাগ উপাত্ত কেন্দ্রের দিকে পুঞ্জীবিত হয় বা থাকে। উপাত্ত সমূহ কেন্দ্রের দিকে পুঞ্জীবিত হওয়া বা থাকার যে প্রবণতা বা ইচ্ছা বা আকাঙ্ক্ষা, তাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। তাহলে উপাত্ত সমূহ কেন্দ্রের মানের দিকে পুঞ্জীভূত হওয়ার যেই প্রবণতা, তাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। তা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো 3টা, এটা এমসিকিউতে থাকে। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ 3টা হলো গড়, মদ্যক, প্রচুরক। তা আমরা এখানে যে গড় নিয়ে আলোচনা করব। তা যদিও খ নাম্বারে আছে প্রদত্ত সারণী থেকে প্রচুরক নির্ণয় করো, তা আমি প্রথমে তোমাদের গড়ে দেখাইতেছি এই সারণীটার থেকে। কারণ তোমার প্রশ্নটা সারণীটা উঠাইয়া তোমার যেটা চাইতে পারে, তারা এই সারণী উঠাইছে, কিন্তু এটা থেকে তারা তোমাকে প্রচুরক বের করতে বলছে। কিন্তু এই সারণীটা উঠাইয়া যদি তারা গড় বের করতে বলে, তাহলে তোমরা যাতে গড়ও করতে পারো, এই জন্য আমি গড়টা তোমাদের এখানে প্রথমে দেখাতে চাই। গড় 2 রকমের করবে। একটা হচ্ছে সরাসরি পদ্ধতির গড়, আর একটা সংক্ষিপ্ত পদ্ধতির গড়। তাহলে সরাসরি পদ্ধতির গড়টা আগে, আমি সংক্ষিপ্ত পদ্ধতির গড়টা তোমাদেরকে দেখাইতেছি। সংক্ষিপ্ত পদ্ধতির গড়ের জন্য যে সারণীটা, আমি আগে সারণীটা প্রথম উঠাইতেছি। তাহলে এটা উদাহরণ 13। স্যার কি বলে মেয়েটা দেখেন একটু স্যার।
আমরা এটা শ্রেণী ব্যক্তি তারপরে গণসংখ্যা এটা শ্রেণী মধ্যবিন্দু শ্রেণী মধ্যবিন্দুরে আমরা এক্স আই দ্বারা প্রকাশ করি আর গণসংখ্যারে আমরা এফ আই দ্বারা প্রকাশ করি আর এইখানে এফ আই এক্স আই এখানে রাখলাম এফ আই এক্স আই তাহলে আমার আছে 31 থেকে 40 31 থেকে 40 41 থেকে 50 51 থেকে 60 61 থেকে 70 71 থেকে 80 81 থেকে 90 আর লাস্টে 91 থেকে 100 স্যার এটা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেটর সাব্বিত এটা ক্যালকুলেটর দিও তো বা ইয়ের থেকে আনো মঞ্জুর থেকে আনো এদিকে থেকে আনো তারপরে আমার এইখানের মধ্যে আচ্ছা এটাতে বের করতে পারি অসুবিধা নেই কিন্তু ওটা ইয়ার ক্যালকুলেটর নাই না এটা ক্যালকুলেটর হলে তাড়াতাড়ি হইতো আচ্ছা এবার আমরা এইখানের মধ্যে শ্রেণী মধ্যবিন্দু তো এই দুইটারে যোগ করি আমি 2 দিয়ে ভাগ করব এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব তাহলে 31.31 আর 40 যোগ যদি করি তাহলে 71 হয় এটা যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 3 দ্বিগুণে 6 1 5 দ্বিগুণে 10 থাকতে আছে 1 দশমিক দিলে 0 5 দ্বিগুণে 10 মানে 35.5 হবে তোমরা ক্যালকুলেটর দিয়ে দুইটারে যোগ করে 2 দিয়ে ভাগ করে নিবা তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে প্রত্যেকটারে এরকম তোমরা যোগ করে 2 দিয়ে ভাগ করলে হবে তবে আমরা হ্যালো তাহলে আমরা এখন এটাকে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে ঠিক এরকম ভাবে 45.5 হবে তবে আরেকটা কৌশল আছে এটার লগে এটা যেহেতু শ্রেণী ব্যবধান 10 আমরা 10 করে যোগ করে নিচে আই লইব 35 এর লগে 10 যোগ করলে 45.5 তারপর এটার লগে যোগ 10 যোগ করলে 55.5 তারপর এটা হইব 65.5 75.5 এরকম ভাবে হবে তারপর এটা হবে 85.5 এটা 95.5 আমরা যোগ করার জন্য লাস্টে মোটের আরেকটা ঘর তৈরি করে নিব সেটা হইল মোট তাইলে এখানে গণসংখ্যা আছে 4 6 8 12 4 6 8 12 9 7 4 9 7 4 এইখানে এইগুলা যদি আমি যোগ করি তাহলে আমরা এটারে n দ্বারা প্রকাশ করি n মানে মোট যোগফলটা তা মোট যোগ করলে 6 7 10 আর এটা 10 8 18 18 বারে 30 30 39 39 এর সাথে 46 50 তাহলে n এর মান হয় 50 আবার সবাই দেখো 7 4 11 9 20
32, 40, 40 আর 10 50, মোট 50। এখন আমি এফআই এক্সআই, এফআই এর মানটা আর এক্সআই এর মানটা, ক্যালকুলেটর নাই দিকে না, হ্যাঁ 35.5 গুণ 4, হ্যাঁ কত 142, তারপরে 45.5 গুণ 6 গুণ গুণ 273, 55.5 গুণ 8, হ্যাঁ 344, 65.5 গুণ 12, 786, তারপরে 75.5 গুণ 9, 679.5, 679.5, 85.5 গুণ 7, 598.5, 95.5 গুণ 4, 95.5 গুণ 4, 382। এবার এটি একটু যোগ করেন, 142 যোগ 273 যোগ 444, 786, 679.5 যোগ 598.5 যোগ 382, হ্যাঁ 3305 বা ভাগ 50 দিয়ে ভাগ করেন তো, 50 হয়েছে সঠিক হিসাবে বললেন, 66.1 না। আচ্ছা তাহলে আমরা এক্সআই এফআই গুণ করে করে এগুলা লিখলাম, তোমরা বাসায় ক্যালকুলেটর দিয়ে এই গুণটা করে করে এখানে দেখবা, দেখার পরে গুণ যখন শেষ হবে তখন এই এফআই এক্সআই এর যোগফলটা লামাইবা, কারণ এখানে মোট লিখছি, মোট যোগফলটা এত আসলো। এখন আমি এটারে উপরে লেখা নেই, সরাসরি পদ্ধতির গড়, সরাসরি পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী, তাহলে এখানে ডাইরেক্ট গড়ের সূত্র লেখা দিবা, গড় সমান এটা হলো সামেশন এফআই এক্সআই এর মান, এই সামেশন এফআই এক্সআই, এই যে সামেশন অফ এফআই এক্সআই এর মান, এটা এফআই এক্সআই, তাহলে আমার সূত্রটা হবে সামেশন অফ এফআই এক্সআই ডিভাইডেড বাই এন। তাহলে এফআই এক্স এর মান 300, তো 3305, আর এন এর মান হইলো 50, তাহলে ভাগ করলে 66.1 হয়, এটা হইলো গড়। তো এইখানে তোমরা আরেকটা জিনিস লক্ষ্য রাখবা, তোমার হিসাবে ভুল হয়েছে কিনা, বা হিসাবে অনেক বড় ধরনের ভুল হইলে তোমার এইখানে ধরা পড়বে। এই জায়গায় গণসংখ্যা যেটা সবচেয়ে বড় থাকবে এটা মনে রাখবা, এই জায়গার মধ্যে গণসংখ্যা সবচেয়ে বড় 12, 12টা যে শ্রেণীতে অবস্থিত, সকল গড় মধ্যক প্রচুরক এই রেজাল্ট গুলা সব এর ভিতরে থাকবে। গণসংখ্যা যেটা সবচেয়ে বড় হবে, যেমন গণসংখ্যা এখানে 12, তুমি দুই পদ্ধতির গড় করো, সংক্ষিপ্ত পদ্ধতি করো, সরাসরি পদ্ধতি গড় করো, এটার যেই শ্রেণী ব্যবধান আছে 12 শ্রেণীটা হচ্ছে 71 থেকে 70, এই শ্রেণীর ভিতরে রেজাল্টটা থাকবে, যে 66.1 এটা এই শ্রেণীর ভিতরে আছে। ঠিক এরকম যদি আমার এটার থেকে বাইরে চলে যাইতো, যে আমার হয়তো 90-র কাছাকাছি বা 81-র কাছাকাছি, অথবা এখানে 31 বা 40 50-এর কাছাকাছি হইতো, তাহলে আমি বুঝতাম যে না আমার এখানে কোনো গুণে হিসাবে ভুল হয়েছে। আর যদি দেখো যে না তোমার এই শ্রেণীটার মধ্যে বড় গণসংখ্যা যেটা এই শ্রেণীর ভিতরে আইসেই গেছে, তাহলে বুঝবা যে আর হিসাবে ভুল হয় নাই, তাহলে তুমি নিজের ভুলও নিজে ধরতে পারবা। আশা করি সবাই বুঝতে পারছো, সবাই অঙ্কটা উঠাও।
তো আমরা এর পরবর্তীতে এই সরাসরি জায়গাকে সংক্ষিপ্ত লিখতেছি। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সারণী সংক্ষিপ্ত। আমি আবারও বলে নেই 13 নম্বর অঙ্কে কিন্তু আসলে গড় বের করতে বলে নাই, তবু তোমাদেরকে বলছি প্রতিটা সারণী থেকে তুমি যদি 6টা আইটেম বের করতে পারো, গড়, মধ্যক, প্রচুরক আর 3টা গ্রাফ, আয়তলেখ, গণসংখ্যা, বহুভুজ, অজীব রেখা, তাহলে তুমি সকল প্রশ্নের অ্যান্সার দিতে পারবা। এই জন্য আমি শুধু এই সারণীটা থেকে তোমাদেরকে 6টা জিনিস বের করে দিব। এর ভিতরে এই প্রশ্নের উত্তরের ভিতরে তারা বইয়ে যেটা দেওয়া আছে এর ভিতরে কিছু পড়বে, যেমন এখানে মধ্যে তারা চাইছে প্রচুরক চাইছে আর অজীব রেখা চাইছে খ আর গতে। তো প্রচুরকও বের করবো, তবে আমি গড় আগে শেষ করে নেই। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সারণীর জন্য তোমার সারণীটা একটু এখানে চেঞ্জ করতে হবে। তা আমি এই অংশটা মুছে ফেলাইলাম। এইখানে আমি গণসংখ্যা লিখি, গণসংখ্যা, গণসংখ্যার FI দ্বারা প্রকাশ করলাম। আর শ্রেণী মধ্যবিন্দুটা লেখা নেই আগে, শ্রেণী মধ্যবিন্দু। শ্রেণী মধ্যবিন্দু XI, আর এটা গণসংখ্যা, গণসংখ্যা FI, আর এটা হলো ডাব বিচ্যুতি বা বিচ্যুতি, বিচ্যুতি সংখ্যা, এটা UI দ্বারা প্রকাশ করা হয়। আর লাস্টের সারণী এটা দিব FI UI, এই যে এটা। তো আমরা কিছুক্ষণ আগে শ্রেণী মধ্যবিন্দু যেটা এটা বের করছি সেটা ছিল আমার 35.5, 45.5, 55.5, 65.5, 75.5, 85.5, 95.5। আর গণসংখ্যা তো আগেরটাই 4, 6, 8, 12, 4, 6, 8, 12, 9, 7, 4, 9, 7, 4। আর দাব বিচ্যুতির সংখ্যা যেটা, এটা গণসংখ্যা যেটা সবচেয়ে বড়, এটা বরাবর 0 লিখবো। আবার এটার একটা সূত্র আছে, সূত্র সাহায্য করা যায়। তবে আমরা গণসংখ্যা সবচেয়ে বড় যেটা, এটা 0, আর উপরের দিকে আমার -1, -2, -3, আর নিচের দিকে +1, +2, +3, এটা। এখন আমি এতটুকু আগে উঠাও, তারপরে দুইটা রেখা গুণ করে দিলে হয়ে যাবে। এইখানে মোট গণসংখ্যা যেটা আছে এটা যোগ করলে আমার 50, এটা লিখে নেই। আর দাব বিচ্যুতি UIটা এটা গুণ করো, 3, 4, 12, 6 দ্বিগুণে 12, -8 আর 0, 9, 7 দ্বিগুণে 14, 3, 4, 12। এখন 12 আর 14, 26, 26 আর 9, 35। এই যোগের এদিকে হয় 35, আর বিয়োগের এদিকে 12 দ্বিগুণে 24,
24 এর 8 এ 32, যোগের গুলা 35 হয় আর বিয়োগের গুলা হয় 32। তো বিয়োগ করলে আমার মাত্র 3 থাকে, তাহলে এটা হবে আমার সামেশন অফ এফ আই ইউআই। সামেশন অফ এফ আই ইউআই এর মান হইল 3 হইল। এবার এখানে যে যে মানগুলো আমরা পাইছি এইগুলা লেখা দিব। এখানে আগে সূত্রটা লিখি। সংক্ষিপ্ত পদ্ধতির গড়ের সূত্র হচ্ছে গড় সমান সারণীত সংক্ষিপ্ত পদ্ধতির, এখানে সংক্ষিপ্ত পদ্ধতি লিখতে পারো না, সরাসরি গড় লেখা a প্লাস summation fi ui divided by n into h। তাহলে আমার এখানে a কি হবে? এটা হবে গণসংখ্যা যেটা সবচেয়ে বড় সেই বরাবর, এই যে সেই বরাবর আমার শ্রেণী মধ্যবিন্দুতে যত আছে 65.5, এটা হইব এ। তারপরে সামেশন অফ এফ আই ইউআই, এটার মান তো 3 আমার পাইলামে, আর এন হইল আমার মোট গণসংখ্যা 50, আর এইচ হইল শ্রেণী ব্যবধান। তাহলে শ্রেণী ব্যবধান আছে কত? 10। শ্রেণী ব্যবধান কত আছে? 10 আছে। 31 থেকে 40 10, 51 থেকে 60 10, 91 থেকে 100 তাও সবে 10। তাহলে এবার এইখানের মধ্যে আমার 65.5 এর মানটা বসাইলাম, প্লাস সামেশন এফ আই ইউআই এটার মান হচ্ছে 3, আর এন এর মান হচ্ছে 50 ইন্টু এইচ এর মান হচ্ছে 10। এটারে 5 5 10 50, তাহলে 65.5 যোগ 3 আর নিচে 5। এখন এখন 3/5, তাহলে 0.6 হয়। 65.5 প্লাস 0.6 0.6, তাহলে এটা যোগ করলে হয়, এখানে যেহেতু লাইনটা আমি নিচে লিখে দিয়েছি 5 আছে 11 6 6, 5 আছে 11 5 আর 1 6 6 5 6, তাহলে আমার এটার মধ্যে হইল 66.1। তা 66.1 হওয়া আগের যে গড়টা আছে তার সমান হওয়া, এটার উত্তরটা হবে 66.1। তাহলে আশা করি সবাই এতটুকু বুঝতে পারছো। আর এতটুকু করার পরে তোমার গড়টা যে হবে সেটা আমি ওই যে প্রথমে বারে বলছি যে সবচেয়ে বড় গণসংখ্যা যেটা, সেটার শ্রেণী মধ্যবিন্দু, সেটার শ্রেণী ব্যবধানে যা আছে তার ভিতরে রেজাল্টটা থাকবো। তাহলে 61.70 ভিতরে 61.1 আছে, তবে দুই পদ্ধতির গড় কিন্তু আমার একই আসছে, 66.1 আসছে। তা তোমাদের হয়তো কোনো কোনো অঙ্কে দশমিকের পর যাই একটু বেরি করতে পারে, কম বেশি হইতে পারে, দুই পদ্ধতির নিয়ম যদি ঠিক থাকে তাই একই রেজাল্টে একটু বেরি করলে কোনো অসুবিধা নেই। তবে যদিও এটার মধ্যে দুইটা সমানে আসছে, সংক্ষিপ্ত পদ্ধতি আর সরাসরি পদ্ধতি। তো আশা করি তোমাদের সারণীটা লেখা হয়েছে, আমি সারণীটা মুছে এবার বইয়ের মধ্যে প্রশ্ন যে ক্ষয়ে যেটা বলা হয়েছে সেই ক্ষয়ের মতনে আমি ক্ষয়ের প্রশ্নটার অ্যান্সারটা দিয়ে যাইতেছি। সেটা হচ্ছে যে প্রচুরক নির্ণয়, শুধু প্রচুরকটাই নির্ণয় করতে বলছে এখানে। তা আমি এইখানে এটা বইয়ের ক্ষয় যেটা আছে 13-এর ক্ষয়, সেটা সেই প্রশ্নের উত্তর দিতেছি। প্রচুরক নির্ণয় প্রচুরক নির্ণয়ের সারণী, প্রচুরক
নির্ণয়ের সারণী। এই গণসংখ্যা, তাহলে আমরা এখানের মধ্যে যে গণসংখ্যাটা লিখব সেটা প্রশ্নের মধ্যে যা আছে 4 6 8 12, 4 6 8 12 7 9 4, 7 9 4। তো এইখানে তোমাদের যে জিনিসটা, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে যে জিনিসটা লক্ষ্য করবা সেটা হলো আমাদের প্রচুরক নির্ণয়ের জন্য অতিরিক্ত কিছুই লাগবে না, অতিরিক্ত কোনো সারণীয় লেখা লাগবে না। তাহলে আমরা শুধু প্রশ্নের মধ্যে যেটা থাকবে অতটুকু উঠাইলে এতটুকু দিয়ে কাজ করব, এটার জন্য আর আমরা বাড়তি কোনো কিছু নির্ণয় করব না। তাই এখানের মধ্যে আমরা এই জিনিসটা একটু উল্লেখ করি, সবচেয়ে বড় গণসংখ্যা 12, যাহা এই 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত, এই শ্রেণীতে অবস্থিত। অতএব এই 61 থেকে এত শ্রেণীটি প্রচুরক শ্রেণী। এই প্রচুরক শ্রেণী কোনটা সেটা আগে আমরা নির্ণয় করে নিলাম। কিভাবে? বড় গণসংখ্যা যেটা থাকবে সেইটা যে শ্রেণীতে অবস্থিত। 12 হচ্ছে সবচেয়ে বড় গণসংখ্যা, এই জন্য লিখছি সবচেয়ে বড় গণসংখ্যা 12, যাহা 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত। তাইলে আমার 61 থেকে 70 শ্রেণীটি হবে প্রচুরক শ্রেণী। তাহলে এবং এটার রেজাল্টটা হবে আমার 61 থেকে 70-এর ভিতরে। তা আমি এর পরবর্তীতে এইখান থেকে লিখতেছি, এইখানে L ইকুয়াল টু হবে ওই প্রচুরক শ্রেণীর নিম্নসীমা 61, এরপরে আছে F1 হবে এই যেটা সবচেয়ে বড় গণসংখ্যা তার থেকে তার উপরেরটা বিয়োগ 4 হবে, 12 বিয়োগ 8। তারপরে F2 হবে যেটা সবচেয়ে বড় গণসংখ্যা তার চেয়ে তার নিচেরটা বিয়োগ, তাহলে 7 5 12, 5 হবে। এবার আসো এইখানে একটা এইচ লাগবে, এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান সবসময়, এই যে এখানে 31 থেকে 40 পর্যন্ত যত থাকবে ততর ব্যবধান। তাহলে 31 থেকে 40 পর্যন্ত আমার 10 ব্যবধান, তাহলে এইচ হচ্ছে 10। তাহলে এবার আমি এই যে এটা সূত্রটা লিখবো, প্রচুরক সমান L প্লাস উপরে হইব F1, নিচে হইব F1 প্লাস F2 ইন্টু এইচ। এই হইল আমার প্রচুরকের সূত্রটা। তাইলে আমরা প্রচুরকের সূত্রটা লিখলাম, এখন এই প্রচুরকের সূত্রের মধ্যে আমি মান বসাবো। আর এই প্রচুরকের সূত্রে বলছে যে আমার L লাগবে, F1 লাগবে, F2 লাগবে, এইচ লাগবে। তাহলে আমার F1টা হয়েছে যে যেটা সবচেয়ে বড় সেটা থেকে তার উপরেরটা বিয়োগ, আর F2 হইলো যেটা সবচেয়ে বড় সেটা থেকে তার নিচেরটা বিয়োগ। তাহলে L কত? L হইল আমার 61, আর F1 হচ্ছে 4, আর F1 4 যোগ 5, এইচ হচ্ছে 10। এখন এটা হিসাব করলে 61 প্লাস 4-এর লগে 10 গুণ করলে 4 10 40, আর নিচে আসে 9। তাহলে 61 প্লাস 40 ভাগ 9, .44।
4 ওর 7 না, তো এখানে আমি 12 9 7 4, এখানে একটু উল্টা লিখে ফেলেছি, 12 9, এটা হবে 7 আর এটা 4, তাহলে 12 থেকে 9 বিয়োগ, 12 বিয়োগ 9, 12 থেকে 9 গেলে 3 থাকে, তাহলে 4 যোগ 3, 4 3 নিচে কত 7, তো 40 যদি আমরা 40 ভাগ যদি 7 দেই, তাহলে 5.7 1 হয়, 5.71, একের পরে আসছে কত 4, এটা লেখা লাগবে না, তাহলে এটা হবে আমার 66.7, তারপরে আমার ক্যালকুলেটর তো অনেক কিছু বাদ দিছি, এত প্রায় লিখে দিবা, 7-এর পরে 1 আছে, আরও সংখ্যা আছে, আমি ওর উডিয়াল লিখলাম না, তাহলে তাদের অনুসারে আসছে 40 ভাগ 7, 7 1 4 2, 7 1 4 2, 8 5 7 1, এগুলো আসছে। তো আমি শুধু দশমিকের পরে একটা ডিজিট রাখলাম আর বাকিগুলো বাদ দিয়ে দিলাম, তাহলে 66.7 হলো। এটাও আগে যেটা বলছি সেটা দেখো, এই যে 61 থেকে 70 শ্রেণী ব্যবধান যেটা আছে এর ভিতরে রেজাল্ট আছে, 61 থেকে 70-এর ভিতরে 66.7 আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর আমি গড়টা আগামী দিন আবার ক্লাস আছে, গড় এবং গ্রাফ করব, তোমরা গ্রাফ পেপার নিয়ে সবাই প্রস্তুত থাকবো, তা পরবর্তী দিন তোমাদেরকে ওইটা দেখাবো, প্রশ্ন করবো।